নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তো আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি বলো তো? দেখো লেখা আছে প্রতিবিম্ব। তোমাদের টপিক কি আজকে? প্রতিবিম্ব। এটা তোমাদের কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে বলো তো? রিফ্লেকশন। কোন চ্যাপ্টার থেকে? আলো, লাইট, তাই তো? একদমই তাই। তো তোমাদের বলি যে যদি তোমাদের ক্লাস চলাকালীন কোনো রকম যদি মনে প্রশ্ন আসে, কোনো রকম সমস্যা হয়, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে, এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে চ্যাট বক্সে জানাবে, যাতে আমি তোমাদের উত্তরগুলো দিতে পারি। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের প্রতিবিম্ব বা রিফ্লেকশন পড়াবো ঠিকই, কিন্তু আজকে তোমাদের প্রতিবিম্ব বা রিফ্লেকশনের বেসিকটা পড়াবো। ঠিক আছে? একদম শুরু। ঠিক আছে? আর পরের দিন ক্লাসে আমি একদম প্রতিবিম্বের তোমাদের যেটা আছে একদম সিলেবাসে সেটা পড়াবো, ঠিক ডিটেলসে। আজকে আমি শুধুমাত্র তোমাদের বেসিকটা পড়াবো। ওকে? ওকে। তো প্রত্যেকদিন ক্লাসে আমরা কি করি? একজন মহান উক্তি, একজন মহান ব্যক্তির উক্তিটা পড়ি। তো চলো আজকেও পড়ে নি সেই মহান ব্যক্তির উক্তিটা। এই যে, আশা করছি তোমরা এখানে সেই মহান ব্যক্তিকে দেখতে পাচ্ছ, তাই তো? কে নি? তিনি কে বলো তো? তিনি হলেন আলবার্ট আইনস্টাইন। একজন বিখ্যাত, একজন গ্রেট সায়েন্টিস্ট, বিজ্ঞানী একজন। তো দেখো ইনি কি বলেছেন। প্রথমে আমরা দেখে নিই ইনি কি বলেছেন, সেটা আগে দেখে নিই। তাই তো? বলেছেন, যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না। দেখো কত সুন্দর একটা বাণী বলেছেন। বলেছেন যে যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না। তো এই যুক্তিটির মূল বক্তব্য হলো, ভুল করা মানে ব্যর্থতা নয়, বরং নতুন কিছু শেখার ও আবিষ্কারের একটি স্বাভাবিক ও প্রয়োজনীয় ধাপ। This quote emphasizes that mistake is not a sign, but rather a natural and essential part of learning and trying new things. তাই তো? একদমই তাই। বলছে মানব জীবনে ভুলের ভূমিকা কি, অর্থাৎ ভুল করলে মানব জীবনে কি হয়, সেটা ভূমিকাটা কি, গুরুত্ব কি, ইম্পর্টেন্স। ভুল করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। যখন কেউ নতুন কিছু শেখে বা চেষ্টা করে, তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এটি শেখার প্রক্রিয়ার অংশ। যারা ভুল করে তারা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আরো উন্নত হয়। Making mistakes is a natural human trait. Whenever someone tries to learn or do something new, there is a chance of making mistakes. These mistakes are part of the learning process. Those who have who sorry those who make mistakes often learn from them and improve. ঠিক আছে? এবার বলছে নতুনত্বের পথে বাধা। নতুনত্বের পথে বাধা। যারা সবসময় নিরাপদ ও চেনা পথে হাঁটে তারা ভুল করার সম্ভাবনাও কমায়, কিন্তু সেই সঙ্গে তারা নতুন কিছু শেখার সুযোগও হাতছাড়া করে। বলছে যারা কেউ কাউকে সবসময় গাইড করছে, সবসময় বলে দিয়েছে এটা করিস না, ওটা করিস না, ওটা করলে ভুল হবে, এই যে গাইড করে দিচ্ছে, ফলে কি হয়? ফলে কিন্তু সেই সঙ্গে তারা কি হয়, নতুন কিছু শেখার সুযোগ হাতছাড়া করে, শিখতে পারে না। ভুল করছে না, তারা শিখবে কি করে? People who always stay in their comfort zones and avoid risks tend to make fewer mistakes, but they also miss out on opportunities to learn and grow. বুঝতে পারলাম? একদমই তাই। একটা উদাহরণ দেখে নিই। বিজ্ঞানী থমাস আলভা এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারে, কিন্তু তবেই সফল হয়েছিলেন। আমরা আগের ক্লাসে দেখেছিলাম। ঠিক আছে? থমাস আলভা এডিসনের, তিনি বাল্ব আবিষ্কার করেছিলেন, লাইট। তিনি হাজারবার ব্যর্থ হয়েছিলেন, গল্পটা বলেছিলাম তোমাদের। একদমই তাই। সায়েন্টিস্ট থমাস এডিসন failed thousands of times before successfully inventing the electric bulb. তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে এই যুক্তিটার সাহায্যে কি বলা হয়েছে, যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না, বা কিছু নতুন কিছু শিখতে পারে না। ঠিক আছে? তো চলো এরপর আমরা আমাদের
মেন টপিকে ফিরে আসবো। আমাদের মেন টপিক কি? প্রতিবিম্ব এবং রিফ্লেকশন। তো প্রতিবিম্ব ও রিফ্লেকশন জানার আগে, তো প্রতিবিম্ব কি, রিফ্লেকশনটা কি, হোয়াট ইজ দ্য রিফ্লেকশন, প্রতিবিম্ব কি সেটা জানার জন্য আমাদের কি কি জানতে হবে? আগে জানতে হবে যে এই প্রতিবিম্ব সৃষ্টি হয় কিসের জন্য। প্রতিবিম্ব তৈরি হয় দুটো জিনিসের জন্য। একটা হচ্ছে প্রতিফলন, আর 2 নম্বর হচ্ছে প্রতিসরণ। প্রতিফলনের জন্য এবং প্রতিসরণের জন্য প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে আমাদেরকে আগে একটু মনে করে নিতে হবে, সেভেনে তোমরা পড়েছো, ক্লাস 7-এ, তাই তো, যে প্রতিফলন কি প্রতিসরণ কি। তো এখন আমরা প্রতিফলন কি এবং প্রতিসরণ কি সেটা একটু জেনে নিই। তো একটা সিমুলেশনের সাহায্যে আমরা দেখবো যে প্রতিফলন কি, রিফ্লেকশন অফ লাইট, সেটা কি। আশা করছি তোমরা আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ। এখানে বলো তো কি কি আছে। এখানে দুটো মাধ্যম আছে, একটা হচ্ছে ঘনতর মাধ্যম, আর একটা হচ্ছে লঘুতর মাধ্যম। এখানে ঘনতর মাধ্যম কোনটা? এইটা, কাঁচ, যেটা গ্লাস, কাঁচ, সেটা হচ্ছে ঘনতর মাধ্যম। আর এটা কি? এটা হচ্ছে বাতাস, বায়ু। তাই এটা হচ্ছে লঘুতর মাধ্যম। লঘুতর মাধ্যম কোনটা? যেটা খুব হালকা হয়, তাই তো, একদমই তাই। এরপর দেখো এখানে আরো কি কি দেখতে পাচ্ছ। দুটো মাধ্যম দেখতে পেলে, এরপরে একটা লাইট দেখতে পাচ্ছ, যার সাহায্যে এখানে লাইট এসে পড়বে, আলোটা এসে পড়বে। আর এখানে তোমরা একটা স্কেল দেখতে পাচ্ছ, যার সাহায্যে আমরা জানতে পারবো যে আলো কত ডিগ্রি কোণে এলো, কত ডিগ্রি কোণে প্রতিফলিত হলো, আপতিত হলো, এগুলো কিন্তু আমরা জানতে পারবো। তো এটা প্রথমে ভালো করে সেট করে নিই। সেট করে নিলাম। এরপর লাইটটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। এরপর তোমাদেরকে দেখাবো যে আলোর প্রতিফলন কিভাবে ঘটে। ঠিক আছে, ধরো তোমাদের বাড়ির জানলা দিয়ে প্রত্যেকদিন রোদ ঢোকে একটা ঘরে, আলো ঢোকে। একদিন তুমি কি করলে, সেই আলোটার সামনে গিয়ে আলোটার পথে একটা আয়না ধরলে। আয়না ধরার পরে কিন্তু তোমরা দেখতে পাবে যে ওই আয়নাটা থেকে আলোটা বেরিয়ে কিন্তু দেয়ালে আবার পড়ছে, তাই না? আয়নাটা নড়ালে, নাড়ালে দেখতে পাবে যে ওই দেওয়ালের যে আলোটা পড়ছে, সে আলোটা নড়ছে। তাহলে কি হলো? সূর্য থেকে এসে আলো আয়নায় পড়লো এবং প্রতিফলিত হয়ে দেয়ালে গিয়ে পড়লো। এই যে আয়নাতে পড়ে আলোর এই যে ফিরে আসা, এই ঘটনাকেই বলে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। ফলে আমরা এখানে দেখে নিই যে রিফ্লেকশন অফ লাইট কেমন ভাবে হয়, অর্থাৎ আলোর প্রতিফলন কেমন ভাবে ঘটে। দেখো আমি এই লাইটটা অন করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 60 ডিগ্রি কোণে আলোটা এসে কোথায় পড়লো? একদম এইখানে পড়লো। ঠিক আছে, দিয়ে কি হলো, এইভাবে ফিরে গেল। এরপর এখানে কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে, যেগুলো আমি বলে দিচ্ছি, আশা করছি তোমরা সবাই জানো, তাও আমি তোমাদের একবার মনে করে দিই। বলছে যে পথ ধরে আলো আয়নায় এসে পড়েছে তাকে আপতিত আলোক রশ্মি বা ইনসিডেন্ট রে বলে। কোনটা বলো তো? এই যে এইটা, যে পথে এলো, এইভাবে এসে এখানে পড়লো, এই যে 60 ডিগ্রি কোণে এলো, লাইট থেকে আসা এই যে আলোটা, এটা হচ্ছে ইনসিডেন্ট রে। ভালো করে মনে রাখবে, ইনসিডেন্ট রে। আর আয়নায় পড়ে পড়ে আলো যে পথ দিয়ে ফিরে যায় তাকে প্রতিফলিত আলোক রশ্মি বা রিফ্লেক্টেড রে বলা হয়। এই যে আয়নায় পড়লো, কাঁচটাতে পড়লো, দিয়ে ফিরে গেল, এই এই যে এইটা ফিরে যাওয়ার পরে এটি কি বলা হয়? এটি হচ্ছে রিফ্লেক্টেড রে, প্রতিফলিত আলোক রশ্মি। আর যেখানে আলোটা এসে পড়েছিল আয়নাটার উপরে, সেটা হচ্ছে আপাতন বিন্দু, পয়েন্ট অফ ইনসিডেন্ট। ওকে। আর এই যে তলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘনতর মাধ্যম, সরি, এটা ঘনতর মাধ্যম, এটা লঘুতর মাধ্যম, এর মাঝে একটা দাগ দেখতে পাচ্ছ, তাই না? একটা বর্ডার। সেই বর্ডারটা কি বলছে? কি? প্রতিফলক, রিফ্লেক্টর। বুঝতে পারলাম। এরপর বলছে অভিলম্ব কোনটা বলো তো তোমরা? অভিলম্ব হচ্ছে এই যে 0 ডিগ্রি, যেটা একটা দাগ কল্পনা করা হয়েছে,
এটাই হচ্ছে কি অভিলম্ব, নর্মাল যেটা। এরপর দুটো কোণ এখানে সৃষ্টি হয়েছে, কি কি বলতো? এই একটা কোণ অভিলম্বের সাথে 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, এটা হচ্ছে যে কোণ, এটা হচ্ছে আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। ঠিক আছে, যেটাকে আই দিয়ে চিহ্নিত করা হয়। আর একটা তোমাকে দেখায়, সেটা হচ্ছে যে এই যে এই 0 ডিগ্রি থেকে এই দিকে 60 ডিগ্রি যেটা, এটা হচ্ছে প্রতিফলন কোণ, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বুঝতে পারলাম? তাহলে কিভাবে প্রতিফলন ঘটছে, আলো এসে কাঁচে পড়ছে, কাঁচ থেকে প্রতিফলিত হচ্ছে। আরেকবার আমি অন অফ করে দেখাই। দেখো এখন কিছু নেই, লাইট দেবো আর সঙ্গে সঙ্গে প্রতিফলন হবে। দেখো এখানে আপতিত হলো আলোক রশ্মি এবং এইভাবে ফিরে গেল, এই ফিরে যাওয়াটাই হচ্ছে প্রতিফলন। কোনো পৃষ্ঠতলে আলো ধাক্কা খেয়ে ফিরে যাওয়াটাই হচ্ছে প্রতিফলন। এখানে দেখতে পাচ্ছ এই যে হালকা, যেটা ডিপ নয়, এটা হালকা, যেটা হালকা আলোক রশ্মি, সেটা হচ্ছে প্রতিফলন। ঠিক আছে, এরপর এই প্রতিফলনের, আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইটের দুটো নিয়ম আছে, দুটো রুলস আছে। রুলস দুটো কি? একটা হচ্ছে যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট, আপতন কোণ কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রিতে এসছে। এইদিকে দেখো কত ডিগ্রিতে ফিরে গেছে, 60 ডিগ্রিতে। তাই এইটা হচ্ছে আপাতন কোণ, আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। তাই আপাতন কোণ ইজ ইকুয়াল টু বা সমান প্রতিফলন কোণ। ওকে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। ওকে, বুঝে গেছো? এরপর বলছে 2 নম্বর সূত্র, যেটা আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি তো প্রতিফলকের উপর আপাতন বিন্দুতে আঁকা অবিলম্ব একই সমতলে থাকে। এটা এই যে অবিলম্বটা বলছে সবসময় একই সমতলে থাকবে। ঠিক আছে, একই সমান তলে থাকবে। বুঝে গেছো? এইটা হচ্ছে যে দুটো ছিল প্রতিফলনের কি নিয়ম। এরপর প্রতিফলন আবার 2 রকমের হয়। একটা হচ্ছে যখন মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে, তখন সেই প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন, রেগুলার রিফ্লেকশন অফ লাইট। বুঝে গেছো? যে যখন যখন মসৃণ তলে আলো, যেমন ধরো কিসের উপর, আয়নার প্রতিফলন, মিরর, কোন আয়নার উপর যখন আলো এসে পড়ে প্রতিফলিত হচ্ছে, সেটা হচ্ছে যে রেগুলার রিফ্লেকশন অফ লাইট। বা চকচকে স্টিলের মসৃণ বাটিতে বা পাত্রতে হলে সেটা হচ্ছে রেগুলার রিফ্লেকশন অফ লাইট, লাইট বা নিয়মিত প্রতিফলনের উদাহরণ। 2 নম্বর প্রতিফলন যেটা হচ্ছে, সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। যখন অমসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে, তখন সেই প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন অফ লাইট বলে। যেমন গাছের উপর আলো এসে পড়লে সেটা কি হয়, আমাদের চোখে এসে ধরা পড়ে যে হ্যাঁ এটা গাছ বটে, দেখতে পাচ্ছি। আলো পড়ছে তো আমি রাত্রেবেলায় দেখতে পাচ্ছি, গাছকে দেখতে পাই না। তা আলো এসে পড়ছে বলেই তো আমরা দেখতে পাচ্ছি। একদমই তাই। আবার মাটি, ঘরের দেওয়াল, দেয়াল, সিনেমার পর্দা ইত্যাদির উপর আলোর প্রতিফলন, এটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন, ডিফিউজড রিফ্লেকশন অফ লাইট। বুঝতে পারলে? এতটুকু ছিল প্রতিফলন, এতটুকু ছিল কিন্তু বুঝে গেলাম। তাহলে এইটা হয়ে গেল কি, এটা হয়ে গেল প্রতিফলন, রিফ্লেকশন। এরপর আমরা জানবো রিফ্রেকশন, প্রতিসরণ কাকে বলে। বলো তো প্রতিসরণ কি? প্রতিসরণ কি বলো তো? দুটো মাধ্যম আমি তোমাদেরকে বলেছিলাম, কি কি মাধ্যম? একটা হচ্ছে গ্লাস, যেটা কাঁচ, সেটা হচ্ছে ঘনতর মাধ্যম। আর যেটা বাতাস, সেটা হচ্ছে লঘুতর মাধ্যম, হালকা, তাই এটা হচ্ছে লঘুতর মাধ্যম। আর কাঁচ হচ্ছে ঘনতর মাধ্যম। বুঝতে পেরেছো? তো বলছে যে আলোক রশ্মি গুচ্ছ কোনো মাধ্যম দিয়ে চলতে চলতে দ্বিতীয় কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে যাত্রা করছে। দেখা যায় ওই আলোক রশ্মি গুচ্ছের কিছু অংশ মাধ্যমদ্বয় বিগত তল থেকে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনায় আলোর প্রতিফলন। ঠিক আছে, এইটা হচ্ছে আলোর প্রতিফলন। এই যে আলো এলো, দিয়ে এখানে এখানে আপতন বিন্দুতে দাঁড়ালো, দাঁড়ালো বলছি, এখানে এলো দিয়ে এইভাবে যে ফিরে গেল, এটাই হচ্ছে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। এবার বলছে দেখো যে আলোক রশ্মি গুচ্ছের বাকি অংশ, এটা কিছুটা ফিরে গেল, পুরোটা নয়, বাকি অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশের পর আগেকার যাত্রাপথ থেকে সরে যায় ও নতুন সরলরেখা বরাবর চলে, এই ঘটনাকে বলে আলোর প্রতিসরণ, রিফ্রেকশন অফ লাইট। বুঝতে পারবে পারলে? তো দেখো কিছুটা অংশ কিন্তু ফিরে গেল, এটা হচ্ছে প্রতিফলন, রিফ্লেকশন। আর দেখো কিছুটা অংশ এই মাধ্যমের মধ্যে প্রবেশ করলো, কাঁচের মাধ্যমে প্রবেশ করেছে, এই যে এই লাইটের আলোক রশ্মিটা, এই যে রেটা, এটাই হচ্ছে প্রতিসরণ, যেটা কি
যাত্রাপথ থেকে সরে গিয়ে, যাত্রাপথ থেকে সরে গিয়ে বলছে কেন? এখানে দেখো, আপতন হয়েছে, আপতিত হয়েছে, অর্থাৎ আলোটা এসেছে 60 ডিগ্রি কোণে, ভেতরে ঢুকে যাচ্ছে 30 ডিগ্রি থেকে, এটা কত, 35 ডিগ্রি কোণে। ঠিক আছে, 35 ডিগ্রি কোণে, তাই তো? অর্থাৎ কি, 60 ডিগ্রিতে এলো, 60 ডিগ্রি ফিরে প্রবেশ করলো কি পড়লো না, 35 ডিগ্রিতে প্রবেশ করছে। তার মানে কি, তার যাত্রাপথ থেকে সরে গেল এবং নতুন সরলরেখা বরাবর চলে, এই ঘটনা হচ্ছে আলোর প্রতিসরণ বা রিফ্লেকশন অফ লাইট। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে তোমরা বুঝতে পারলে যে আলোর প্রতিফলন কি, আলোর প্রতিফলন কি সেটা বুঝতে পারলে। এবং হচ্ছে আরেকটা কি, সেটা হচ্ছে আলোর প্রতিফলন কি, আলোর প্রতিসরণ কি, দুটো খুব ভালো করে বুঝে গেলে। এই দুটোর কারণেই কিন্তু কি ঘটে বলেছিলাম, এই দুটোর কারণে কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়। এই দুটোর কারণেই প্রতিবিম্ব তৈরি হয়। তো চলো দেখে নিই যে প্রতিবিম্ব জিনিসটা কি। প্রতিবিম্ব জিনিসটা কি সেটা আজকে আমরা একটু জেনে নিই। এক মিনিট, এই যে তোমরা আশা করছি এখানে একটা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এখানে কি লেখা আছে দেখো। হ্যাঁ, লেখা আছে প্রতিবিম্ব, রিফ্লেকশন, তাই তো? প্রতিবিম্ব আমাদের যে মেন টপিক আজকে। তো যে প্রতিবিম্ব হলো কোনো তরঙ্গ, বিশেষ করে আলো, যখন একটি পৃষ্ঠে আপতিত হয়ে তা আবার ফিরে আসে এবং কি করে, একটা প্রতিচ্ছবি তৈরি করে। প্রতিচ্ছবি বলতে, আয়নার সামনে দাঁড়ালাম, আয়নার সামনে দাঁড়ালে আমি কি দেখতে পাই? আয়নার সামনে দাঁড়ালে আমরা মুখটা দেখতে পাই, এই যে একটা প্রতিচ্ছবি তৈরি হচ্ছে, আমার ছবি সেখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রতিচ্ছবি। ঠিক আছে, প্রতিচ্ছবি তৈরি হয় তখন তাকে প্রতিবিম্ব বলে। এটা হচ্ছে প্রতিবিম্ব। কি হলো, আমার মুখের, সরি, আমার যে গোটা মুখটার যে আলো, সে আলো গিয়ে পড়লো আয়নাতে এবং আবার ফিরে এলো আমার চোখে, চোখ দিয়ে দেখতে পাই, চোখে ফিরে এলো, এটাই হচ্ছে কি আলোর যে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে। Reflection is the process in which a wave, especially light, strikes a surface and is bounced back. বুঝতে পারলাম? একদমই তাই, এটা হচ্ছে প্রতিবিম্ব। এবার তোমাদের প্রতিবিম্ব সম্পর্কে বলি যে প্রতিবিম্ব এবং প্রতিফলন অনেকটা একই জিনিস, নিয়মগুলো অনেকটা একই। যেমন আমরা পড়েছিলাম প্রতিফলনের নিয়ম, দুটো নিয়ম ছিল কি, আপতন কোণ এবং প্রতিফলন কোণ, রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এন্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, দুটো ইজ ইকুয়াল অর্থাৎ দুটো সমান হয়, তাই না? প্রতিবিম্ব তো তাই। ঠিক আছে, প্রতিবিম্ব তো তাই। এবং পরটি কি বলেছিলাম, যে আপাতন, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থান করে। আপাতন বিন্দুর উপর যে অভিলম্ব আছে সেটা একই সমতলে অবস্থান করে, প্রতিবিম্ব বা রিফ্লেকশনও একই নিয়ম হয়। তো এবার আমরা জানবো যে প্রতিবিম্বের ব্যবহার আমরা কোথায় করি, বলো তো? প্রতিবিম্বের ব্যবহার কোথায় করি আমরা? ভালো করে বুঝলে তোমরা বলতে পারবে যে প্রতিবিম্বের আমরা কোথায় ব্যবহার করি। প্রতিবিম্বের ব্যবহার আমরা করি যে আয়নার সামনে আমরা, আমি উদাহরণ আগেই বলে দিয়েছিলাম যে আয়নার সামনে আমরা দাঁড়িয়েছিলাম, আমি আয়নাতে আমাদের মুখ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কিন্তু প্রতিবিম্ব। ঠিক আছে, তারপরে কি, তারপরে ধরো কোনো গাড়ির হেডলাইট, সেখানেও প্রতিবিম্ব তৈরি হয়। তারপরে মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, এইগুলো তো সাহায্যে কিন্তু প্রতিবিম্ব ব্যবহার করে কিন্তু এই যন্ত্রগুলোকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, আরো বলি যে প্রতিবিম্ব যেটা, সেটা সহজ করার জন্য, ধরো একটা তোমরা কাঁচের গ্লাস নিলে, দিয়ে একটা পেন রাখলে কাঁচের গ্লাসের ভিতরে, দিয়ে সেখানে একটা কি করলে, একটা, সরি, একটা বলছি, জল ঢাললে, জল ঢালার পর কি দেখতে পাবে, যে 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 অংশটা পেনের ডুবে আছে জলে, সেটা বিকে গেছে। কেন হচ্ছে? কারণ আমরা জেনেছিলাম
যে প্রতিসরণের ফলে কিন্তু কি হয়, আলো একটু রাস্তাটা বদলে যায়, দেখলাম না 60 ডিগ্রি কোণে এলো কিন্তু 35 ডিগ্রি কোণে গেল, এই কারণে কিন্তু বিকে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছো? ঠিক আছে, যে এলো 60 ডিগ্রি কোণে আলো, কিন্তু প্রতিসরণের জন্য বিকে গেল কত ডিগ্রি কোণে, 35 ডিগ্রিতে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রতিবিম্ব দেখার জন্য কিন্তু, বা প্রতিবিম্ব সৃষ্টির জন্য কিন্তু তাহলে প্রতিফলন দরকার। ঠিক আছে, প্রতিফলন কিভাবে? এই যে আমার আমার মুখটা আয়নায় পড়ছে, সেটা ঘুরে আসছে আলোটা আমার চোখে। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিফলন। আর আর প্রতিসরণ কোনটা? এই যে জলের মধ্যে একটা পেন রাখলাম, পেন রাখার পর কি হলো, জলটা, জলের ভিতরে পেনটাকে দেখছি বিকে গেছে, একটু মনে হচ্ছে পেনটা বিকে গেছে, আসলে বেঁকেনি, কিন্তু আমাদের চোখে দেখাচ্ছে আলোটাকে বিকে গেছে, কারণ কি? কারণ প্রতিসরণের সময় কিন্তু তার যাত্রাপথের পরিবর্তন হয়। ঠিক আছে, ডায়েট এখানে বলছে যে তার কি হয়েছে, পেনটা বিকে গেছে, আমরা দেখতে পাবো। তাহলে এখানে বুঝতে পারলাম এটা হচ্ছে প্রতিবিম্ব ছিল। এরপর প্রতিবিম্বের পর আমি একটা তোমাদের আর একটা এক্সট্রা একটা টপিক নিয়ে আলোচনা করে দিই। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে বর্ণালী, স্পেকট্রাম। ঠিক আছে, বর্ণালী কি বলতো? বর্ণালী কি? বর্ণালী ব্যাপারে তোমরা জানো? বর্ণালী হচ্ছে, হ্যাঁ, দেখায় আমি, এই যে এখানে তোমরা যে একটা আলোক রশ্মি দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের, তাই তো, রামধনুর মতো, আমরা যেটাকে রামধনু বলি, অনেকে রংধনু বলে, আকাশে যেগুলো দেখতে পাই। এই যে রংধনু কেমন করে সৃষ্টি হয়, এই পদ্ধতিতে, এই পদ্ধতিটার নাম কি? বিচ্ছুরণ পদ্ধতি। কি? যৌগিক আলো কোনটা বলো তো? বলছে যে যে সাদা আলোটা, যে সাদা আলোটা, এই এটা প্রিজম, এই যে সাদা আলোটা এই প্রিজমে এসে পড়ছে, ঠিক আছে, পড়ার পর কি হচ্ছে, এই সাতটা রঙে ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাওয়াটাকে বলছে বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ পদ্ধতি। এই বিচ্ছুরণ পদ্ধতিতে কিন্তু আলোর কি হয়, আলো ভেঙে গিয়ে সাতটা রং, সাদা রংটা কি হয়, সাতটা রঙে ভেঙে যায় আলোর বিচ্ছুরণ পদ্ধতিতে। ঠিক একই ভাবে কিন্তু আকাশে যে রং ধনু, রেনবোর যেটা দেখতে পাই, সেটাও কিন্তু আমরা দেখতে, কিন্তু এই বিচ্ছুরণ পদ্ধতির জন্য হয়। ঠিক আছে, কেমন করে হয়? ধরো বৃষ্টি হলো, বৃষ্টির পরই একমাত্র কিন্তু আমরা রংধনু দেখতে পাই, রেনবো দেখতে পাই। বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর আকাশে কিন্তু মেঘগুলোতে কিন্তু ছোট ছোট জলের বিন্দুগুলো কিন্তু ভেসে বেড়ায়। বৃষ্টি হওয়ার পর এবারে যখন সূর্যের আলোটা আসে ওই ছোট ছোট জলের বিন্দুগুলোকে পেরিয়ে, তখন ওই জলের বিন্দুগুলো আলোটাকে বিচ্ছুরণ পদ্ধতির মাধ্যমে এইভাবে সাতটা রঙে ভেঙে দেয়, দিয়ে আমরা আকাশে রেনবো দেখতে পাই বা রামধনু দেখতে পাই। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাবো যে রং, রংধনু বা রামধনু বা এই যে আলোর সাতটা রং, এর কি কি রং থাকে মনে রাখার জন্য আমি সহজ তোমাদের একটা টেকনিক দেখাচ্ছি, দেখো। ইংরেজিতে যারা আছো তাদের মনে রাখার জন্য কি করতে পারবে, একটা ওয়ার্ড মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা, ভিজিওর, VIBGYOR, ভিজিওর। ভিজিও, ভি দিয়ে কি? ভি দিয়ে হচ্ছে ভায়োলেট, আই দিয়ে হচ্ছে ইন্ডিগো, বি দিয়ে হচ্ছে ব্লু, জি দিয়ে গ্রিন, ওয়াই দিয়ে ইয়েলো, ও দিয়ে অরেঞ্জ, অ্যান্ড রেড দিয়ে, সরি, আর দিয়ে রেড। ভিপজিওর, এটা মনে রাখলেই তোমরা সাতটা রং মনে রাখতে পারবে। ঠিক আছে, আর বাংলা, বাংলা দেখো, বাংলায় মনে রাখার একটা নিয়ম আছে, সেটা যে বেনিয়া সহকলা, এর সাহায্যে তোমরা কিন্তু সাতটা রং রামধনুর মনে রাখতে পারবে। কি কি? বয়ে একার দিয়ে হচ্ছে বেগুনি, দন্তের নয়ে দীর্ঘি দিয়ে হচ্ছে নীল, আ দিয়ে হচ্ছে আসমানি, আসমানি কি? স্কাই, স্কাই রং, আকাশের রং যেটা সেটা। দন্তের স দিয়ে হচ্ছে সবুজ, হ দিয়ে হচ্ছে হলুদ, ক দিয়ে হচ্ছে কমলা, কমলা, আর লয়াকার দিয়ে হচ্ছে লাল। তো এইভাবে কিন্তু আমরা সহজেই খেলার ছলে, তাই না, এটা খেলার ছলে একদম খুব ইজি করে মনে রাখতে পারি। ইংরেজিতে ভিজিওর, VIBGYOR, ভিজিওর, এবং বাংলায় হচ্ছে বেনিয়া সহকলা।
বয়কার দন্তে নয়টি ঘি, আ স হ ক রা। এর সাহায্যে কিন্তু আমরা মনে রাখতে পারবো। এরপর তোমাদের বলি, এতক্ষণ আমরা কি জানলাম? এতক্ষণ আমরা জানলাম যে দৃশ্যমান আলো, অর্থাৎ যেগুলোকে আমরা দেখতে পাই। এই যে সাতটা রঙকে আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু আলো সূর্য থেকে আসে, যেগুলো হচ্ছে কি, বা সূর্য থেকে আসে বা মেশিনের সাহায্যে আমরা মানুষই তৈরি করেছে, সেগুলো কি, সেগুলো হচ্ছে অদৃশ্য, অর্থাৎ দেখা যায় না। সেরকম একটা আলোর উদাহরণ তোমাদের বলি, সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি, আলট্রা ভায়োলেট লাইট। ইউভি রশ্মিও বলা হয়, কি বলা হয়? ইউভি রশ্মি। কি বলা হয়? আমি বোর্ডে লিখে দিচ্ছি, ইউভি রশ্মি। সরি, ইউভি রশ্মি। এই ইউভি রশ্মি, আলট্রাভায়োলেট লাইট যেটা, এটাও কিন্তু এটা কিন্তু একটা অদৃশ্য আলো, এবং এর অনেক ক্ষতিকারক প্রভাব আছে। ক্ষতিকারক প্রভাব কি? আমাদের চোখে যদি এসে ডাইরেক্ট পড়ে, আমাদের চোখ নষ্ট হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, রেটিনা খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে। আর একটা আছে, সেটা হচ্ছে এক্স রশ্মি, যেটাকে আমরা বলি এক্স রে। তোমরা অনেকেই শুনে থাকবে, অনেকজনের হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে, অথবা মাথার ব্রেন স্ক্যান করলে কি হয়, এক্স রে করায়, বলে না? বলে না? এই যে এক্স রে, এটাও কিন্তু একটা অদৃশ্য আলো। এটা কি চোখে দেখতে পায়? দেখতে পায় না। কিন্তু এই আলোটা কিন্তু আমাদের শরীরের চামড়া মাংস ভেদ করে হাড়ের ছবি তুলে নিয়ে আসে। তাই এটা হচ্ছে একটা কি, ক্ষতিকারক। এইটা হচ্ছে ক্ষতিকারক, কারণ কি, শরীরের ভিতরে চামড়া ভেদ করে যাচ্ছে। ঠিক আছে। এই এই রশ্মি যদি বেশি শরীরে পরিমাণে পড়ে, বেশি পরিমাণে, তাহলে কিন্তু শরীরে কি হতে পারে, ক্যান্সার হতে পারে। ঠিক আছে। তোমরা বুঝতে পারলে? এরপর যতটা পড়ালাম আজকে আমি, ঠিক আছে, ততটা তোমাদের একটা ছোট করে একটা আমি ওয়ার্ড ওয়াল দেখে নিই, তোমরা কতটা বুঝতে পারলে। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে আমার সাথে। ঠিক আছে। দেখি, এখানে আটটা প্রশ্ন আছে, অর্থাৎ আটটা বক্স আছে। এক একটা করে ওপেন করবো এবং তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। 1 নম্বর দেখো দিচ্ছে, নিউটন কোন যন্ত্র ব্যবহার করে বর্ণালী প্রদর্শন করেন? হুইচ ইনস্ট্রুমেন্ট ডিড নিউটন ইউজ টু ডিসপ্লে দ্য স্পেকট্রাম? কিসের সাহায্যে আলোর বিচ্ছুরণ ঘটেছিল? দেখিয়েছিলাম ফটোতে, সেটা হচ্ছে প্রিজম। তাই তো, প্রিজমের সাহায্যে। একদমই তাই। দেখো, 2 নম্বর দেখি। 2 নম্বর বলছে, একটি অদৃশ্য আলোর উদাহরণ দাও। এখনই দিলাম তোমাদের বোর্ডে, এখন লেখা আছে অদৃশ্য আলো, দুটো লেখা আছে, তোমাদেরকে একটা চেয়েছে। অপশন কি দিয়েছে? গিভ এন গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনভিজিবল লাইট। বাল্বের আলো, লাইটের বাল্ব, লাইট বাল্ব, না অতিবেগুনি রশ্মি, আলট্রা ভায়োলেট রেজ? কোনটা আমরা চোখে দেখতে পাই না, সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি, আলট্রা ভায়োলেট রেজ। একদমই সঠিক। এরপর আমরা 3 নম্বর দেখি। 3 নম্বর বলছে, নিচের কোনটি আলোর প্রতিফলনের একটি উদাহরণ? হুইচ অফ দা ফলোইং ইজ এন এক্সাম্পল অফ রিফ্লেকশন অফ লাইট? প্রিজমের রং, সিং কালার্স ইন এ প্রিজম, নাকি আয়নায় মুখ দেখা, সিং দা ফেস ইন দা মিরর? কোনটা? আমি বলেছিলাম যে আয়নায় মুখ দেখা দিয়ে আমাদের যে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, তার জন্য হচ্ছে আলোর প্রতিফলন দায়ী। ঠিক আছে। তাই এটা হচ্ছে আয়নায় মুখ দেখা। দেখো, ঠিক হয়ে গেছে। তারপর আমরা 4 নম্বরটা দেখি। 4 নম্বর বলছে, আয়নায় প্রতিফলনের সময় আপতন রশ্মি, প্রতিফলিত রশ্মি ও লম্ব ড্যাশ কি, ডিউরিং রিফ্লেকশন ইন এ মিরর, দ্য ইনসিডেন্ট রে, দ্য রিফ্লেক্টেড রে এন্ড দ্য নর্মাল, কি, ভিন্ন ভিন্ন তলে থাকে, লিভড অন ডিফারেন্ট ফ্লোরস, না একই অতলে অবস্থান করে, লোকেটেড অন দ্য সেম ফ্লোর? কোনটা বলো তো? বলেছিলাম এটা একটা প্রতিফলন বা প্রতিবিম্বের একটা ল, সূত্র, তাই তো। কি, সেটা হচ্ছে একই তলে অবস্থান করে, লোকেটেড অন দ্য সেম ফ্লোর। একদমই তাই। তোমরা চেষ্টা করো উত্তর দেওয়ার। তো হচ্ছে, আলো ভেঙে 7টি রঙে বিভক্ত হয়, এই ঘটনাকে কি বলে? কোন পদ্ধতিতে বিভক্ত হয়? লাইট ইজ ব্রোকেন ইনটু 7 কালার্স, হোয়াট ইজ দিস ফিনোমেনন কল্ড? বিচ্ছুরণ না প্রতিফলন? প্রতিফলনের জন্য হয় কি, হয় না, বিচ্ছুরণের জন্য হয়। তাই তো। একদম দেখো, একদম ঠিক। 6 নম্বর দেখি। 6 নম্বর বলছে, আলো প্রতিফলনের নিয়ম কয়টি? হাউ মেনি লজ আর দেয়ার ফর দ্য রিফ্লেকশন অফ লাইট?
কটা নিয়ম আছে বলেছিলাম প্রতিফলনে বা প্রতিবিম্বের? একটি নাকি দুটি? দুটি নিয়ম বলেছিলাম। বাড়িতে তোমরা অবশ্যই পড়বে কিন্তু আজকে যতক্ষণ আমি পড়ালাম। ঠিক আছে। 7 নম্বর দেখি, প্রতিবিম্ব কোণ কিসের সমান হয়? বলেছি, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল টু? আপতন কোণের সমান, ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, থেকে আপতন কোণের দ্বিগুণ। টু ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, কোনটা? আপতন কোণের দ্বিগুণ হয়? একদমই না, আপাতন কোণের সমান হয়। প্রতিফলন কোণ সমান আপতন কোণ, আমরা জেনেছি। একদমই তাই। এরপর আমরা শেষেরটা দেখবো, 8 নম্বর। 8 নম্বর বলছে, বর্ণালীতে কয়টি প্রধান রং থেকে? হাউ মেনি প্রাইমারি কালার্স আর দেয়ার ইন দ্য স্পেকট্রাম? 6টি নাকি 7টি? 7টা রং। কিভাবে মনে রাখবো? বীর্য বাংলাতে বেনিয়া সহকারে, তাই তো? তাই 7টা রং। দেখো, আমরা 8টা প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে ফেলেছি, এবার আমরা একটু উত্তরটা দেখে নেবো যে ঠিকঠাক দিতে পারলাম নাকি ভুল দিলাম। চলো দেখে নি, একটা একটা করে দেখি। দেখো, তোমরা দেখতে পাবে সব কিন্তু উত্তর আমরা কিন্তু একদম সঠিক দিয়েছি, তাই তো? হ্যাঁ, এখানে ভুল দিলে কিন্তু অবশ্যই ভুল দেখাবে, তো সব ঠিক চিহ্ন দেওয়া হচ্ছে, তাই না? একদমই তাই। তো আজকে তোমরা যতটা শিখতে পারলে বা জানলে সেটা কিন্তু তোমরা আবার কিন্তু স্টাডি করবে, সেগুলো নিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? যাতে পরের দিন ক্লাসে যখন আমি প্রতিবিম্ব নিয়ে আবার পুরো ডিটেলসে পড়াবো তোমাদের ইজি হয়ে যায়। তাই কিন্তু আমি আজকের এই প্রতিবিম্বটা বেসিকটা পড়িয়ে দিলাম, পরের দিন আমি ডিটেলসে পড়াবো। ঠিক আছে। তো আজকে ক্লাস এতটুকু অব্দি। থ্যাংক ইউ। জয় বিদ্যা শক্তি, জয় ভারত, জয় হিন্দ।